নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সরগরম প্লাস। পাপিয়ার সঙ্গে আমি দেবস্মিতা। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নতুন দিগন্তের সূচনা করলেন 3টি সম্প্রসারিত মেট্রো লাইনের উদ্বোধন করে। আর সেই মেট্রো নিয়ে এখন দড়ি টানাটানি চলছে। কেন? কারণ মেট্রো তুমি কার, এই নিয়ে একেবারে রাজনৈতিক দড়ি টানাটানি চরমে পৌঁছেছে। অন্যদিকে দেখুন বারুইপুরের ঘটনা, সেখানেও রাজনীতি পিছিয়ে নেই, কারণ একটা ভিডিও বিজেপি প্রকাশ্যে এনেছে এবং সেই ভিডিও প্রকাশ করে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি বুথ সভাপতি খুনের অভিযোগ করছে বিজেপির বুথ সভাপতি খুনের অভিযোগ একদম তৃণমূলের বিরুদ্ধে করছে বিজেপি। অন্যদিকে দেখুন তৃণমূল যেটা দাবি করছে যে তৃণমূলের কোনো লোকজন এখানে জড়িত নেই, এটা গোটাটাই পারিবারিক বিবাদ। এর পাশাপাশি নজর থাকবে মুর্শিদাবাদের ফারাক্কায়। কেন? কারণ ফের শাসকের পুলিশ শাসন। আর যখন শাসকের কথা বলছি তখন মালদার হবিবপুরের ছবিও আপনাদের সামনে রাখবো। প্রধান শিক্ষিকাকে কিভাবে হুঁশিয়ারি দিচ্ছেন তৃণমূল নেতা। আর এর পাশাপাশি নজরে রাখবো প্রবীণদের নিরাপত্তার ছবিটা, কারণ প্রবীণদের নিরাপত্তা, বয়স্ক মানুষদের নিরাপত্তা ফের প্রশ্নের মুখে এ শহরে। আলোচনায় আসবো একের পর এক বিষয় নিয়ে, স্টুডিওতে অতিথিরা রয়েছেন, কিন্তু তার আগে শহরের লাইফ লাইন মেট্রোতে জুড়েছে নতুন পালক। এরই সঙ্গে জুড়েছে কৃতিত্ব নিয়ে টানাপোড়েন। শনিবার কলকাতার রাস্তায় দেখা গেল মেট্রোর সম্প্রসারণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে একাধিক পোস্টার। আবার তৃণমূল যখন মেট্রোর কৃতিত্ব দাবি করতে ঝাঁপিয়ে পড়েছে, তখন চিংড়িহাটায় মেট্রো লাইনের কাজ আটকে থাকা নিয়ে সরব হয়েছে বিজেপি। দেখুন, তারপরে আসছে আলোচনা। শুক্রবার সবুজ পতাকা নেড়ে 3টি মেট্রো রুটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু আসলে এই মেট্রোর কৃতিত্ব কার, তা নিয়ে এখন চলছে প্রবল দড়ি টানাটানি। এই আবহেই কলকাতার রাস্তায় দেখা গেল এমন হোর্ডিং। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে ভিআইপি বাজার মেট্রো স্টেশনের বাইরে মেট্রোর সম্প্রসারণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে টাঙানো হয়েছে এমনই হোর্ডিং। ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন, সেই যেগুলোর সূচনা করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি স্টেশন, সেখানে পোস্টার লাগানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। স্থানীয় তৃণমূলের কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ, তার নাম দেওয়া হয়েছে এবং সেই পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হয়েছে। তাকে এই যে সম্প্রসারিত মেট্রো রেলের যে সূচনা গতকাল হয়েছে তার তিনি মূল কাণ্ডারি বলে দাবি করা হয়েছে। ভিআইপি বাজার মেট্রো স্টেশনের বাইরে এই হোর্ডিং এর নিচে নাম রয়েছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। প্রধানমন্ত্রী যে মেট্রো রেল সূচনা করলেন তার সূচনা হয়েছিল বাংলার প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। নিউগড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং এটা বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার আরেকটা নিদর্শন হচ্ছে এই রুট। কারণ দীর্ঘ যে কাজটা 3 বছরের মধ্যে হওয়ার কথা ছিল, সেই কাজটা প্রায় 16 বছর লাগলো অতিক্রম করতে, তাও নির্বাচনের আগে এসে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন। আমরা তার প্রতিবাদ জানাতেই হোর্ডিং লাগিয়েছি যে এটা অ্যাকচুয়ালি তার প্রধান কারিগর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি বিজেপি। কলকাতাবাসী এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে এটা সৌভাগ্যের বিষয় যে এখনও হাওড়া ব্রিজের ওপর পোস্টার পড়েনি, যে এটাও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন মানুষ কত শিলান্যাস দেখেছিল, মনে হচ্ছিল আমরা প্রস্তর যুগে ফিরে গেছি। মানুষকে এতটা অচেতন মূর্খ মনে করার কোনো কারণ নেই। তৃণমূল যখন মেট্রোর কৃতিত্ব দাবি করতে ঝাঁপিয়ে পড়েছে, তখন চিংড়িহাটায় মেট্রো লাইনের কাজ আটকে থাকা নিয়ে সরব হয়েছে বিজেপি। এখনো যে চিংড়িঘাটায় জট হয়ে আছে এটা ওনার জন্য। 366 মিটার 100% কমপ্লিট হচ্ছে না ডিউ টু ওনার সরকারের জন্য। উনি বাধা দেওয়ার কাজটা করেছেন। শনিবার চিংড়িহাটায় মেট্রো সম্প্রসারণের কাজ থমকে থাকা নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। মুখ্যমন্ত্রী গতকাল নস্টালজিক টুইট করেছেন না, নস্টালজিক হয়ে গেছিলেন। কেন তিনি এই 366 মিটার 4টে পিলার করতে দিচ্ছেন না? তার কারণ কি? আজকে যেটা 5 টাকা খরচ হবে, 5 বছর পর 500 টাকা খরচ হবে, রাজ্যের মানুষের করের টাকা খরচ হবে। আপনি কেন দিচ্ছেন না? বাধা দিচ্ছে কেন রাজ্য সরকার? এর দায় কার? অবান্তর প্রশ্ন বিজেপির কাছে, উল্টে প্রশ্ন যে 2009 সালের প্রকল্প কেন 2025 সালে এসে উদ্বোধন করতে হলো, এত বছর লাগলো কেন? আমরা তো শুনেছি কোনো আর্থিক অর্থবর্ষে মাত্র 5 লাখ টাকাও বরাদ্দ করা হয়েছিল, এরকম উদাহরণ আছে। বাংলার মানুষ জানে যে এর অন্যতম কারিগর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। চিংড়িহাটায় 366 মিটার মেট্রো লাইনের কাজ শেষ না হওয়ায় হাইকোর্টে মামলা হয়েছে। কি কারণে সমস্যা হচ্ছে তা রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। ঝিলম করঞ্জাই, রঞ্জিত সাউ ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।
মেট্রোর নতুন 3টে লাইনের সম্প্রসারণ অর্থাৎ আমার আপনার যাতায়াতের একটা সুবিধার কথা এখানে সামনে আসছে এবং সেখানেই দেখুন বিজেপি যেরকম ময়দানে নেমে পড়েছে, তৃণমূল নেমে পড়েছে, সিপিএম কংগ্রেসও কিন্তু সেই জায়গা ছাড়ছে না, সেই জমি ছাড়ছে না। সেখান থেকে আমরা কি দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদম আবেগঘন পোস্ট করেছেন এবং তিনি সেখানে বলছেন যে আজ একটু স্মৃতি তাড়িত হতে দিন, এই কথাটা তিনি উল্লেখ করেছেন। আর এখানেই যে প্রশ্নটা সামনে আসছে, সবাই যেটা বলছে সামনে তো বিধানসভা নির্বাচন, তাহলে কি সেই ভোটকে মাথায় রেখেই এই কৃতিত্ব নিয়ে দড়ি টানাটানি? আমি প্রথমেই অর্ণবের কাছে যাব। আমি প্রথমে যেটা বলবো যে এখানে তো বিভ্রান্তির কোনো কারণ নেই, কারণ এটা ইতিহাসগতভাবেই দেখা যায়, একেবারে তথ্যগতভাবে দেখা যায় যে এটার বাজেট স্পিচটা হয়েছিল 24 ফেব্রুয়ারি 2010-11 যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষে এটার জন্য অ্যালটমেন্ট করা হয়েছিল 10,000 কোটি টাকা, সেই সময় অ্যালটমেন্ট করা হয়েছিল। দুটো ভিত্তিপ্রস্তর, একটা স্থাপন করা হয়েছিল 24 ফেব্রুয়ারি 2010 আর একটা হচ্ছে 24 ফেব্রুয়ারি, একটা 14 জানুয়ারি 2011। এই কাজটা কিন্তু সেই সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন সেই সময়ই কিন্তু কাজটা এগিয়েছিল বা কাজটা শুরু হয়েছিল। কিন্তু তারপর যেটা হয় সেটা হচ্ছে যে KMRCL অর্থাৎ কলকাতা মেট্রো রেল কর্পোরেশন, এর হাতে ছিল হচ্ছে 50% এবং কেন্দ্রীয় আবাসন নগর বিষয়ক মন্ত্রকের হাতে ছিল হচ্ছে 50% সেই সময়, এবং এই মেট্রোটা ছিল হচ্ছে স্পেশাল পারপাস ভেহিকল। এখানে একটু অ্যাড করি, আপনি বলবেন বরাদ্দ হয়েছিল, কিন্তু বিরোধীরা যেটা বলছে বরাদ্দ হয়েছিল কিন্তু টাকাটা কোথা থেকে আসবে সেটা ঠিক হয়নি। না, আমি তো বললাম যে এটার ক্ষেত্রে কে টাকা দেবে কতটা এবং কার হাতে থাকবে এবং এর যে রেভিনিউটা আসবে সেই রেভিনিউটা কারা কিভাবে পাবে সেটাও কিন্তু ওই সময় মানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছেড়ে চলে আসেন 11 সালে, যখন পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তন হলো, উনি যখন রেল মন্ত্রক ছেড়ে চলে এলেন সেই সময় কিন্তু এটা পাল্টে যাওয়ার পর যেটা হয়েছে কি KMRCL এখন সম্পূর্ণ কেন্দ্রীয় আবাসন মানে কেন্দ্রীয় একটি সংস্থা এবং তার হাতে রয়েছে 74%, কেন্দ্রীয় আবাসন নগর মন্ত্রকের হাতে 26%। মানে এখন এইটার দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবেই কেন্দ্রীয় সরকারের হাতে। প্রশ্নটা হচ্ছে যে এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল 2016-তে, তাহলে কেন 2016-র জায়গায় এইটা আজকে 2025 হয়ে গিয়েছে? এবং এর মাঝখানে আমরা যদি অ্যালটমেন্টগুলো দেখি, বক্তব্য সেটা তো জমি জটে আটকে আছে, বিজেপি যেটা বলতে চাইছে জমি জটে আটকে আছে। আপনারা একটা তরফ থেকে দেখালেন, যেখানে শুভেন্দুবাবুর একটা বাইক দেখালেন যে উনিকে বলছেন, তাকে আমাদের রাজ্য সরকারের তরফ থেকেও সেখানে তাদের বাইকটাও একটু দেখানো, তাদের তরফ থেকে কি বক্তব্য আছে সেটা একটু শোনা হোক। এক্স্যাক্টলি কী হয়েছে? এখন এই পারস্পরিক চাপানুতরটা তো মুখ্য নয়, এখানে মুখ্যটা যে জায়গাটা সেটা হচ্ছে যে এখানে এতদিন লাগলো কেন, টাকা অ্যালটমেন্ট কমিয়ে দেওয়া হয়েছিল কেন মাঝখানে? এটা হচ্ছে প্রধান প্রশ্ন। যেহেতু কেন্দ্রীয় সরকারের হাতে, কেন্দ্রীয় কেন্দ্রীয় আবাসন এবং নগর মন্ত্রকের হাতে, তারা কেন অ্যালটমেন্টটা কমিয়ে দিয়েছিল? আজকে ইলেকশন এসে গিয়েছে, মোদিজি আসছেন, তিনি এসে উদ্বোধন করছেন, খুব ভালো, সেটা নিশ্চিত আমাদের কলকাতাবাসীর পক্ষে এটা খুবই মানে ভালো ব্যাপার, তাদের পক্ষে খুবই সুবিধা হবে। কিন্তু কেন এতটা সময় লাগানো হলো? কেন এই 14 সাল থেকে বিজেপি সরকার রয়েছে, তারা কেন এটাকে লিঙ্গার করেছে? কেন টাকা কমিয়ে দিয়েছিল? কেন তৃণমূল করেনি, বিজেপি কেন করেছে? এই চাপানোতর চলতে থাকবে। কিন্তু প্রশ্ন একটা দেখুন, গতকাল যখন ইস্ট ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনের মিসিং লিঙ্কটা পায় গ্রিন সিগন্যাল, তখন সাধারণ মানুষ থেকে মেট্রোর কর্মীরা, সাধারণ যাত্রীরা যারা কালকে সন্ধ্যাবেলায় সফর করেছেন, প্রত্যেকেই উচ্ছ্বসিত, আনন্দিত। তারা বলছেন ধর্মতলা, সল্ট লেক, শিয়ালদা সব যে একসঙ্গে এভাবে জুড়ে যাবে, আমরা এইভাবে সফর করতে পারবো, ভাবতে পারি না এত কম সময়ের মধ্যে। প্রশ্নটা এখানে যেটা শুরুতে রেখেছিলাম, মেট্রো তুমি কার? আপনারা বলবেন কেন? আমার, আপনার, অর্থাৎ সাধারণ জনগণের। এখানে রাজনৈতিক দরজাটা কোথায়? যেমনি এখানেই তো তৃণমূল অভিযোগ করছে যে শুধুমাত্র ভোটের কারণে, ভোট টানার জন্য এই তোমরা মানে বিজেপি সরকার, প্রধানমন্ত্রী এসে এই সময় উদ্বোধন করলেন, আগে এই সমস্যার সমাধান করেনি, আগে চাইলে উদ্বোধন করতেই পারতেন। এত বছর ধরে জমি জট, ওই যে অন্যদিকের কথাগুলো শুনতে হবে, অন্যদিকের কথাগুলো শোনানোর মতন কিছু নেই। শুধু অভিযোগ করা হয়েছে যে কেন হয়নি শুনলাম, কেন হয়নি ওনারাই তো ভালো জানেন। একটা এমন জায়গার ওপর দিয়ে মেট্রোর লাইনের ব্যবস্থা করা হয়েছিল যাতে কিনা সমস্ত মানুষ সুবিধে পান প্রচুর জায়গায়। আর যদি কৃতিত্ব নেবার কথা হয় তাহলে তো 1917 সাল থেকে ব্রিটিশদের কৃতিত্ব দিতে হবে। 1917 থেকে 1921 এই সময়সীমার মধ্যে ব্রিটিশ সরকার একটা প্ল্যান করেছিল যে গঙ্গার নিচ দিয়ে রেলপথ চালানো হবে, তো সেখান থেকে তাদেরকে তাহলে কৃতিত্ব দিতে হবে, এরকম কথাবার্তা। যেভাবে বউবাজার এলাকায় যে রাস্তায় মেট্রোর যে রাস্তা এবং সেটাকে প্রায় ধস হচ্ছে, সেখান থেকে জল পড়ছে, ওনারা বলতে পারবেন যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছের জন্য, এই ইছামতির ব্যাপারের জন্যই পুরো রাস্তা ঘুরিয়ে নাকোদা মসজিদের পাশ থেকে যাবার কথা, নাকোদা বলছি টিপু সুলতান মসজিদের পাশ থেকে যাবার কথা, কোনো একটা নির্দিষ্ট শ্রেণীকে খুশি করার জন্য পুরোটাকে বউবাজারে টেনে আনা হয়েছে, সমস্ত কিছুকে উল্টে দেওয়া হয়েছে এবং তারপরেও রাস্তাটাকে ওরকম করতে গিয়ে ওরকম ভুলভাল জিনিস চলছে এবং তার জন্য পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার দায়ী। আর আজকে যে এই এত ঝামেলার পরও মেট্রোটা হতে পেরেছে,
মানুষ যে চলতে পারছেন, আপনারা বলছেন উচ্ছ্বসিত, তার কারণ হচ্ছে যে এই বিজেপি কেন্দ্রে আছে বলে তাই করতে পেরেছে, নইলে করতে পারতো না। আর আরেকটা কথা হচ্ছে ওই 688 মিটার ওটা না দেওয়ার কারণ কি? এর জন্য কি যুক্তি আছে? কোন যুক্তি আছে যে ওইটুকু হয়ে গেলে তো আরও অনেক কাজ হতো, তখন আরও বড় করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া যেত। একেবারে সে জায়গা থেকে বারবার যেটা সামনে আসছে, আমি এখান থেকে একটু মধুজা সেন রায়ের কাছে যাব। মধুজা, এই যে সবাই মিলে পথে নেমে পড়া বা এই ময়দানে নেমে পড়া যে আমার এই কৃতিত্বটা, সেই ভোটের জায়গা চলে আসছে। কিন্তু আরেকটা প্রশ্ন যে এই গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উদ্বোধন করলেন, তারপরেই এই দড়ি টানাটানিটা কেন? না, আসলে এটা দড়ি টানাটানির কিছু নেই। আমার আপনার ট্যাক্সের টাকায় তৈরি, সরকারের কাজ পরিকল্পনা করা, সরকারের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা সরকাররা করেছেন। শুরুটা হয়েছিল যে সময় দাঁড়িয়ে, তখন বামফ্রন্ট সরকার, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, কমরেড সুভাষ চক্রবর্তী, আপনাদের কাছে নিশ্চয়ই সেই ছবি আছে, আপনারা নিশ্চয়ই সেই ছবি দেখিয়েছেন। এর মধ্যে মোহাম্মদ সেলিম ছিলেন। হ্যাঁ, অবশ্যই পোস্ট তো আমরা করবই। হ্যাঁ, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে অমিতাভ নন্দী, একাধিক মানুষ ছিলেন সেদিন ওই যখন ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। সেদিন দাঁড়িয়ে কিন্তু এই প্রকল্পটা ছিল হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে। নগর উন্নয়ন দপ্তর তার হচ্ছে যে এটাতে ইনভলভমেন্ট ছিল, যেভাবে বাকি গোটা দেশের মেট্রোগুলো তৈরি হয়েছে। তারপর মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হলেন, ওনার মনে হলো যে ওনার একটা কিছু থাকা দরকার, ওনার নাম থাকা দরকার। বললেন হাওড়ার স্টেশন আছে, শিয়ালদা স্টেশন আছে, দুটো স্টেশন, এটা রেল দপ্তরের জায়গা। ফলে হচ্ছে যে ওনার রেল মন্ত্রকের হাতে এই গোটাটা ছাড়তে হবে। সেদিন দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন, আমার রাজ্যের উন্নয়ন হওয়া নিয়ে কাজ কোন মন্ত্রক করলো, কোন সরকার করলো, এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তারপরে দাঁড়িয়ে আমরা দেখলাম যে আজকে উনি বলছেন ওনার নস্টালজিক লাগছে। আমি জানি না কিসের নস্টালজিয়া কাজ করছে, তবে হ্যাঁ, আমাদের একটা ঘটনা, আমাদের একটা ক্ষত কাজ করছে। গোটা বউবাজারের দুর্গাপিতুরি লেনটা একেবারে মানে ধ্বংসস্তূপ হয়ে গিয়েছে, একেবারে ধ্বংসস্তূপ হয়ে গেছে। কাদের জন্য হয়েছে? ওই খোঁচা টোচা দিল বটে দেবজিৎদা, কিন্তু আমার কথা হচ্ছে যে কোথা দিয়ে যাওয়ার কথা ছিল? সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে বউবাজার দিয়ে ঢুকবে, বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে মেট্রো ঢুকবে, এই তো কথা ছিল। সেদিন রুট বদলের জেরে এতদিন সময় লাগলো। অবশ্যই রুট বদলের জেরে বারবার হচ্ছে যে বিধ্বস্ত হয়েছে, প্রকল্পের টাকা বেশি লেগেছে, এ তো আমরা জানি। সেদিন ব্যবসায়ীদেরকে কারা খেপিয়ে দিয়েছিল আমরা জানি না কিছু। এ পশ্চিমবঙ্গের মানুষ জানেন না, বউবাজারের মানুষজন জানেন না। গোটা ওই এলাকাটা 44 নম্বর, 47 নম্বর, 48 নম্বর ওয়ার্ড, গোটাটা জুড়ে 51 নম্বর ওয়ার্ড আছে, গোটাটা জুড়ে একদম কি অবস্থা হয়ে রয়েছে, একটা পাড়া নিশ্চিহ্ন হয়ে গেছে। মমতা ব্যানার্জি আজ নস্টালজিক হচ্ছেন। কিসের নস্টালজিয়া? গতকাল তো তৃণমূল এই নিয়ে বিক্ষোভও দেখিয়েছে। তৃণমূল কিসের বিক্ষোভ দেখিয়েছে? না তৃণমূলের বিষয়, তৃণমূল বিক্ষোভ দেখাবে না, তৃণমূল মাটিতে মিশে যাবে, তৃণমূল আকাশে মাথা তুলবে না, চুরি করবে, ছাড়চুরি করবে, ওটা তৃণমূলের বিষয়। মানুষের বিষয় হচ্ছে এটা যে একটা প্রকল্প শেষ করতে শুধু সময় বেশি লেগেছে না, আমার ট্যাক্সের টাকা বেশি বরাদ্দ করতে হয়েছে শুধু তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির তুগলকিপনার জন্য। কিন্তু তুমি বিক্ষোভের কথা বলছিলে, তখন কিন্তু তোমাকে দেখা যায়নি। মানে আমি বলছি সিপিএম কে বিক্ষোভ দেখাতে যায়নি। যে জনস্বার্থের কথা বলছো তুমি, তাহলে জনস্বার্থের কথাই যদি ভাবো তাহলে এই কৃতিত্বর দাবি কেন? আমি আসবো, কিন্তু তার আগে দেখাবো নীল, সবুজ, কমলা, হলুদ লাইনে জুড়ে গেছে দেখুন শহরের নানা প্রান্ত। একদিনেই 14 কিলোমিটার নতুন মেট্রো পথের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু প্রশ্ন হলো, এত বড় নেটওয়ার্ক চালানোর জন্য পর্যাপ্ত কর্মী আছে তো? মেট্রো রেলের কর্মচারী ইউনিয়নগুলো কি দাবি করেছে? একাধিক বিভাগে পর্যাপ্ত আধিকারিক ও কর্মীর অভাব রয়েছে। ইতিমধ্যেই যা জানানো হয়েছে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকে। 3 মিনিটে শিয়ালদা থেকে ধর্মতলা, হাওড়া থেকে শিয়ালদা পৌঁছে যাওয়া যাবে মাত্র 11 মিনিটে। তুড়ি মেরে মাত্র 33 মিনিটে হাওড়া থেকে পৌঁছে যাওয়া যাবে অফিস পাড়া সেক্টর 5। একদিনে মেট্রোয় জুড়েছে 14 কিলোমিটার রাস্তা। সোমবার থেকেই নতুন পথে ছুটবে রেক। কৃতিত্ব নিয়ে শুরু হয়ে গেছে প্রবল দড়ি টানাটানি। কিন্তু প্রশ্ন হলো, আসল জিনিস যেটা, অর্থাৎ এত বড় নেটওয়ার্ক চালানোর জন্য পর্যাপ্ত কর্মী আছে তো?
পরিসংখ্যান পেশ করে মেট্রো রেলের কর্মচারী ইউনিয়নগুলি দাবি করেছে, শুধু যে মোটরম্যান বা রক্ষণাবেক্ষণের কর্মীরই অভাব রয়েছে তা নয়, নেই পর্যাপ্ত সাফাই কর্মী অবধি। ইউনিয়ন সূত্রে খবর, গত কয়েক বছরে কলকাতা মেট্রোয় নতুন কোনো নিয়োগ হয়নি। এর মধ্যে অনেকেই অবসর নিয়েছেন, অনেক কর্মীকে ট্রান্সফার করা হয়েছে। এই পরিস্থিতিতে কিভাবে ব্লু, ইয়েলো, অরেঞ্জ, পার্পল, গ্রিন এতগুলো লাইনে মেট্রো পরিষেবা দেওয়া যাবে তা নিয়েই চিন্তায় কর্মীদের একাংশ। আমরা বহুবার বলেছি যে মেট্রো রেল কর্মীর রক্তাল্পতায় ভুগছে। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি সেটা আর রক্তাল্পতা নেই, সেটা রক্তশূন্যতা হয়ে গেছে। সুতরাং মেট্রো প্রশাসনেরই নির্ধারিত প্রত্যেক স্টেশনে যে আধিকারিকদের থাকার কথা তার 50%-এরও বেশি কম নিয়ে সমস্ত স্টেশনগুলো চলছে। এতগুলো লাইন বেড়েছে, এতগুলো স্টেশন বেড়েছে, কিন্তু তার জন্য একটি কর্মীও আপনি অতিরিক্ত নেননি। এতদিন মূলত দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলত। 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে সেক্টর 5 থেকে সল্টলেক স্টেডিয়াম অব্দি গ্রিন লাইনের কিছু অংশে মেট্রো চলাচল শুরু হয়। এবার মেট্রোর রুট আরও সম্প্রসারিত হলো। কিন্তু মেট্রোর কর্মচারী ইউনিয়ন সূত্রে খবর, এই মুহূর্তে কলকাতা মেট্রোর অপারেটিং বিভাগে 608টি পদ ফাঁকা। যেখানে 507 জন মোটরম্যান প্রয়োজন, সেখানে আছে মাত্র 240 জন। ইউনিয়ন সূত্রে খবর, শুধু ইস্ট ওয়েস্ট মেট্রোতেই প্রয়োজন 60 জন মোটরম্যান, সেখানে রয়েছে 45 জন। সিনিয়র মোটরম্যানদেরই কারশেড থেকে গাড়ি স্টেশনে আনতে হয়, কারণ পথ থাকলেও কারশেড থেকে রেক বের করে আনার জন্য নেই শান্টার। নতুন ট্র্যাকম্যানও নিয়োগ করা হয়নি। এমন অবস্থা যে ইস্ট ওয়েস্ট মেট্রোর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন এসপ্ল্যানেটে প্রতি শিফটে রয়েছেন মাত্র 4 জন, যেখানে কিনা অন্তত 10 জনের প্রয়োজন বলে দাবি। এখানেই শেষ নয়। ইউনিয়ন সূত্রে খবর, ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে এতদিন সাফাইয়ের কাজ দেখত এক বেসরকারি সংস্থা। তাদের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবার পর চুক্তি রিনিউ করা হয়নি। ফলে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর কবি সুভাষ রুট থেকে সাফাই কর্মী এনে ভারসাম্য রক্ষা করতে হচ্ছে। মেট্রোর কর্মচারী ইউনিয়নের দাবি, ইতিমধ্যে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যানকে সমস্যার কথা জানানো হয়েছে। এই ব্যাপারে চেয়ারম্যান রেলওয়ে বোর্ডকেও গত 12ই আগস্ট আমরা মেমোরান্ডাম দিয়েছি যে আপনি নতুন লাইনের জন্য নতুন ম্যান পাওয়ার দিন এবং তার সাথে যেসব রিক্ত স্থান আছে, শূন্য স্থান আছে, সেগুলোকে অবিলম্বে পূরণ করার জন্য ব্যবস্থা নিন। মেট্রো রেল সূত্রে খবর, ইতিমধ্যেই ব্লু লাইনের 50 জনের বেশি কর্মীকে অন্যান্য লাইনে ট্রান্সফার করা হয়েছে। যদিও এই সমস্যা নিয়ে সেভাবে কিছু বলতে চাননি মেট্রো রেলের জেনারেল ম্যানেজার। सारे स्टेशन इनॉग्रेट हो गया, बहुत सारे लाइन खुल गया, मेंटेनेंस भी एक इशू होता है, तो स्टाफ जो कैसे मैनेज होगा, आपका क्या सोच है? Everything will be managed. जो you see the trains will run. बिना स्टाफ का, बिना मेंटेनेंस का ट्रेन cannot run. They will run and everything will be proper. Don't worry about it. ইয়েলো, অরেঞ্জ, পার্পল তিনটি লাইনেই শনি রবিবার মেট্রো পরিষেবা আপাতত বন্ধ থাকছে। ইয়েলো লাইন অর্থাৎ এয়ারপোর্টের লাইনে মেট্রো চলবে সকাল 8টা থেকে রাত 8টা অবধি। অর্থাৎ খুব সকালে বা একটু রাতের দিকে বিমান ধরার থাকলে মেট্রো চড়ে যাবার পরিকল্পনা করতে পারবেন না। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আমাদের সঙ্গে রবীন্দ্রনাথ ভট্টাচার্য রয়েছেন। আমি এখান থেকে রবীন্দ্রনাথ বাবুর কাছে যাব। রবীন্দ্রনাথ বাবু, মেট্রোর উদ্বোধন হলো গতকাল, আমরা দেখলাম, অর্থাৎ সাধারণ মানুষের সুবিধার জায়গা তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে একটা রাজনৈতিক দড়ি টানাটানি চলছে, সবাই সাধারণ মানুষের কথা ভাবছে, খুব ভালো কথা। কিন্তু এর মধ্যেই দেখুন যে প্রতিবেদন আমরা সামনে রাখলাম, এই যে এত বড় নেটওয়ার্ক চলবে, সেই চালানোর জন্য পর্যাপ্ত লোকই নেই, সাফাই কর্মী নেই, মোটরম্যান নেই, রক্ষণাবেক্ষণের লোক নেই। দেখুন, প্রথমেই বলি, এখানে যখন সবাই কৃতিত্বের দাবি করছে তখন আমার একটা অ্যাডভার্টাইজমেন্টের কথা মনে পড়ে গেল। আমরা তখন প্রেসিডেন্সি কলেজের ছাত্র, কাগজে বেরোতো ভোলা, আমি জানি আপনারা বলেন ভোলে বাবা পার করেগা, আমি জানি খুব সুন্দর করে ভোলা সেন নিজের নামে অ্যাডভার্টাইজমেন্টটা দিতেন, এবং কিভাবে যে পিডাব্লিউডি মিনিস্টার হিসেবে এখানে যে কত কষ্ট সেটা উনি বুঝতে পারছেন। এবং অর্থাৎ কৃতিত্বের দাবি কিন্তু কংগ্রেসেরও আছে। কংগ্রেস যদি এই জিনিসটা, কংগ্রেস গভর্নমেন্ট যদি এখানে পশ্চিমবঙ্গে না নিয়ে আসতো এবং তৎকালীন ক্যাবিনেট যদি না নিয়ে আসতো, তাহলে আজকে এই না বিজেপি তখন তো নেই, ছেড়েই দিন, তৃণমূলও নেই, বাজারে ছিল সিপিএম এবং কংগ্রেস। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় থাকতো? আজকের এই জিনিস হতো নাকি? সুতরাং, এবং 2009 থেকে 11 যে কথা বলছে, একদম রাইটলি বলেছেন অর্ণব, যে প্রথম বছরে 11-12তে
6,000 কোটি টাকা, আমি ইন্টারনেটেও দেখলাম 2011-12-তে 6,000 কোটি টাকা, তারপরের বারে 4,000 কোটি টাকা, 12-13 যখন মুকুল রায় মন্ত্রী, তারপরে সেপ্টেম্বরে পাল্টে গেল, পিসি যোশী এলেন, কি যোশী তিনি এলেন। তাহলে এই এবং তারপরের বছরই কিন্তু এটাও মাথায় রাখতে হবে 475 কোটি টাকা এসে গেল। তাহলে এই যে ব্যাপারটা, এটা ঘটনা, কিন্তু সেই সময় ইউপিএ সরকারে কে ছিল? মনমোহন সিং ছিলেন। তাহলে মনমোহন সিংয়ের যে এই যে ক্যাবিনেট, তারা সমর্থন করেছিল বলেই তো এই যে 10,000 কোটি টাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পেরেছিলেন। তাহলে তুমি কংগ্রেসের কথা একবারও বলবেন না? উনার যে সরকার ইউপিএ 2 সরকারের কথা বলেছিলেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, সে কথা ভুলে যাচ্ছেন? সেটাও তো বলা উচিত। তাহলে একটা দেশের উন্নয়নে সব দলের অবদান থাকে, আর আমরা এমন একটা বাবু ঠিক যে কথা আপনি বলছেন, একটা দেশের উন্নয়নে সব দলের অবদান থাকে। এখান থেকে এবার আপনাদের সামনে যে প্রতিবেদন রাখবো, এই যে সব দলের কথা বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলির মধ্যে এই যে দড়ি টানাটানি চলছে, কে কি বলছে দেখুন। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবুজ পতাকা নাড়তেই শহরের মেট্রো নেটওয়ার্কে এক লহমায় যোগ হয়েছে আরো 14 কিলোমিটার। হাওড়া ময়দান থেকে এখন নির্ঝঞ্ঝাটে মাত্র 33 মিনিটে পৌঁছে যাওয়া যাবে সল্টলেকের সেক্টর 5-এ। কিন্তু এই কৃতিত্ব কার? তার জন্য শুক্রবার থেকেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল বিজেপি। পাল্টা ইতিহাস মনে করিয়ে খোঁচা দিতে ছাড়েনি সিপিএম কংগ্রেসও। শুক্রবার 3টি মেট্রো রুটের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। স্ক্রিনে একের পর এক ফলকে ভেসে ওঠে নরেন্দ্র মোদীর নাম। बीजेपी का कन्विक्शन है, बीजेपी मानती है, बीजेपी की श्रद्धा है, बांग्लार उदय तबेई विकसितो भारतेर जय। इसलिए बीते 11 वर्षों में केंद्र की बीजेपी सरकार ने पश्चिम बंगाल के विकास के लिए लगातार हर प्रकार की मदद दी है। এর মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফেসবুকে লেখেন, টালিগঞ্জ গড়িয়া, দমদম গড়িয়া, দক্ষিণেশ্বর দমদম, সল্টলেক হাওড়া এই সব সংযোগেরই সূচনা আমার হাত দিয়ে। ইস্ট ওয়েস্ট মেট্রো রেলপথের রুটও বাস্তবসম্মতভাবে পরিবর্তন করে তার রূপায়ণের পথ আমি প্রশস্ত করি। কলকাতাকে জুড়েই পরিকল্পনাটা করেছিলেন তিনি। রেলমন্ত্রী থাকাকালীন এই পরিকল্পনা সম্প্রসারণ, যেটা সম্প্রসারণ নানা পদ্ধতি, সেগুলো সমস্ত করে এসছেন। টাকা দিয়েছেন, টাকা বরাদ্দ করেছেন, এতদিন ধরে কাজ করেনি। এখন হঠাৎ ভোটের আগে উদ্বোধনী রাজনীতি করতে নেমেছেন। যে প্রকল্পের তৃণমূল কংগ্রেসের কোন রকম ছোঁয়া নেই, এখন সেটাকেও দাবি করছে। অর্থাৎ কত করুণ অবস্থা তৃণমূলে। মমতা ব্যানার্জি যদি সত্যি উন্নয়ন রাজ্যের চেত, মমতা ব্যানার্জি যদি শিল্প বান্ধব হতো, জনগণের কষ্ট যদি বুঝতো, তাহলে কালকের উদ্বোধনী অনুষ্ঠানে উনি থাকতেন। এই চাপানুতরের মধ্যে দুই দলকে ইতিহাস মনে করিয়ে দিয়েছে সিপিএম। এক্স স্যান্ডেলে সিপিএম ওয়েস্ট বেঙ্গলের তরফে এই ছবিটি পোস্ট করা হয়েছে। দিনটা 2009 সালের 22শে ফেব্রুয়ারি। রাজ্যে তখন ক্ষমতায় বামেরা, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কেন্দ্রে ইউপিএ সরকার, অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। ওই দিন ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের শিলান্যাস অনুষ্ঠানে ওই দুজন ছাড়াও উপস্থিত ছিলেন তৎকালীন পরিবহন মন্ত্রী সুভাষ চক্রবর্তী, তৎকালীন সিপিএম সাংসদ অমিতাভ নন্দী, সুধাংশু শীল এবং মোহাম্মদ সেলিম। এই ছবি পোস্ট করে লেখা হয়েছে, 4,874 কোটি টাকার ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর ছিল বামফ্রন্ট সরকারের দূরদৃষ্টি এবং কৃতিত্ব। এসব নিয়ে দড়িটানাটানি করবেন না। পশ্চিমবাংলায় মেট্রো রেলের যে লাইন, যা প্রস্তাব, তো মুখ্যত বাম আমলের, মুখ্যত ওই নোয়াপাড়া বলুন আর যাই বলুন, মুখ্যত তার আগের না, পরেরও না। বারুইপুর পর্যন্ত রেল লাইন, বরঞ্চ সেটা রেল করেনি কিছু। 2008 সালে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরকে অনুমোদন দেয় কেন্দ্রের ইউপিএ সরকার। সেই সময় না রাজ্যে তৃণমূল সরকার এসেছে, না কেন্দ্রে মোদী সরকার। আপনি তো করতে দেননি মনমোহন সিং এর আমলে। হতে পারে আমাদের বিরোধিতা ছিল বাংলার বামফ্রন্ট সরকারের সঙ্গে, কিন্তু কেন্দ্রের কথা শুনে বাংলার বামফ্রন্টের পক্ষ থেকে রেল, আরবান অ্যাফেয়ার্স এবং রাজ্য এবং তার সঙ্গে জাইকা, জাপানের একটা ইন্টারন্যাশনাল
অর্গানাইজেশন, তারা মিলে এই নোয়াপাড়া বিমানবন্দর প্রকল্প বহু আগে হয়ে যাওয়ার কথা ছিল। এখন মোদিজি কি করছে? সব কংগ্রেসের আমলে তৈরি প্রকল্প প্যাকেজিং করে বাজারে বিক্রি করছে নরেন্দ্র মোদী। আর দিদি এখন নিজেকে নস্টালজিক বলে তার কৃতকর্মের জন্যে তিনি এখন তার অনুতাপ প্রকাশ করছে। সব মিলিয়ে মেট্রোর লাইন নিয়ে কৃতিত্ব নিতে এখন রাজনীতিতে লম্বা লাইন। অনির্বাণ বিশ্বাস, সুদীপ্ত আচার্য ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। ঠিকই শুনেছেন, রাজনীতিতে লম্বা লাইন, মেট্রোর টিকিটের জন্য লম্বা লাইন নয়। আমি এখানেই আসতে চাইবো অর্ণবের কাছে। অর্ণব, সিপিএম তারা দাবি করছে 4,874 কোটি টাকার ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প, এটা বামফ্রন্ট সরকারের দূরদৃষ্টি এবং কৃতিত্ব, যার ফল পাচ্ছেন আজকের সাধারণ মানুষ, আজকের জনগণ। কংগ্রেস দাবি করছে না এটা ইউপিএ আমলে, মনমোহন সরকারের আমলে হয়েছে। এখানে তৃণমূল কোথায়? দেখুন, আমি তো বললাম যে এই যে তিনটে প্রকল্প, এই তিনটে প্রকল্পের ক্ষেত্রে শুরুটা ভিশনটা কার ছিল, মানে কে করেছিলেন সেই সময়? সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় স্যাংশন করেছিলেন, তিনি রেলমন্ত্রী ছিলেন। আর 2008 সালে কিন্তু ইউপিএ গভর্নমেন্ট থেকে স্যাংশন করেছিলেন। না, আমি দুটোর কথা বলছি, বললাম আমি দুটো, একটা 2010 সালের ফেব্রুয়ারিতে, একটা 2011 সালের জানুয়ারিতে, দুটোর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। এবং 2010-11 বাজেটটা আমি বললাম যে একটাই হচ্ছে, যে স্যারও বললেন একটাই হচ্ছে 6,000 কোটি টাকা, আর একটা হচ্ছে 4,000 কোটি টাকা। কিন্তু 2008 সালে তো সিপিআইএম ছেড়ে চলে গেল ইউপিএ গভর্নমেন্ট। তো সে মানে এই যে পুরো প্রকল্প কেন্দ্রের সঙ্গে 50% ছিল, 50%, পরবর্তীকালে যখন এটা চেঞ্জ হয়ে গেছে, পুরোটাই যখন কেন্দ্রের নগর এবং আবাসন মন্ত্রকের হাতে চলে গেছে, তখন তো নেই সিপিআই, তখন তো কেন্দ্রীয় সরকারই নেই, কেন্দ্রীয় সরকারের সিপিআই নেই তখন। আবার সেই কেন্দ্র রাজ্য চাপানোতর। হ্যাঁ, আমার আসতেই হবে। হ্যাঁ, লোকের নাম না বললে, অরাজনৈতিক দুজন লোকের না বললে খুব অন্যায় করা হচ্ছে আজকের আলোচনায়। এক হচ্ছেন খড়গপুর থেকে পাশ করা কৃতি আইএএস অফিসার সুব্রত গুপ্ত, যিনি কিনা এই প্ল্যানিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। আরেকজন হচ্ছেন জাস্টিস দীপঙ্কর দত্ত। সব পক্ষকে নিয়ে এই যে রাজ্য সরকার বা তৃণমূলের লোকজন এত চেঁচামেচি করছে, তারা কৃতিত্বের দাবি করছে, কারা চলে গেছিল? এই যে অধীরবাবু বললেন জিকা তারা সরে গেছিল, তাদের টাকা নিয়ে তারা চলে গেল, তার কারণ হচ্ছে পুরো প্ল্যানটা থেকে রাজ্য সরকার ওয়াক আউট করেছিল। পুরো দায়িত্ব, অর্থনৈতিক দায়িত্ব কেন্দ্রীয় সরকারের ওপরে। এই যে বেরোলো, মেট্রো থেকে লোকজন বেরোচ্ছেন, মেট্রোতে লোকজন ঢুকছেন, এর পুরো অর্থনৈতিক ক্রেডিট যায় কেন্দ্রীয় সরকারের ওপরে। আর এখন সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার মুখ্যমন্ত্রী, তিনি হঠাৎ করে ওয়াক আউট করলেন। এবং আরও একটা মজার কথা, রাজ্য সরকারের করা অধিগ্রহণ, জমি অধিগ্রহণ, আদালতে প্রমাণ হলো যে এই রাস্তা দিয়ে মেট্রো যাবে, গাজওয়ালি করে উনি সরিয়েছেন। এই চাপানোতর দীর্ঘ সময় ধরে চলতে থাকবে। কিন্তু প্রশ্নটা, এক সেকেন্ড আপনি বলবেন একটা সেকেন্ড, যে প্রতিবেদন আমরা রেখেছিলাম কর্মীর অভাব, রক্ষণাবেক্ষণের অভাব, কিছুদিন আগেই আমরা দেখেছি নিউ গড়িয়ার স্টেশনে কিভাবে ফাটল ধরেছে, তো সেদিকে একেবারে পাপিয়া তুমি ঠিক যে কথা বলছেন। আমি দেবজিতে আসবো। কর্মী নিয়ে একটা প্রশ্ন তো থাকছেই, কারণ কর্মী নেই, এই বড় নেটওয়ার্কটা চলবে কি করে? কিন্তু তার আগে আমি একটু মধুজার কাছে যাই। মধুজা, অধীর রঞ্জন, একদম আমি আসবো, দেবজিৎ আপনি উত্তর দেবেন, আমি আসবো। তবে মধুজা, ঠিক যে জায়গাটা যেখানে অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে মনমোহন সিং এর আমলে হতে পারে আমাদের বিরোধিতা ছিল বাংলার বামফ্রন্ট সরকারের সঙ্গে, কিন্তু কেন্দ্রের কথা শুনে এই যে নোয়াপাড়া মেট্রোর কথা বলেছে, এই প্রকল্প অনেক আগে তৈরি হয়ে যেত। হ্যাঁ, আমি তো সেই কথাই আমার শুরুতে যখন বলছিলাম, আমি তো সেই কথাই বলছিলাম যে কেন এই মেট্রোটা মানে তৈরি হতে এত দেরি হলো, এই জট তৈরি করলো কারা, এই ইতিহাস এখন বাংলার মানুষের জানা, কার জেদের জন্য, কার পাগলামির জন্য। কোথাও গিয়ে মধুজা মনে হচ্ছে না সাধারণ মানুষের সুবিধার্থে তো এই মেট্রো প্রকল্পের উদ্বোধন সাধারণ মানুষের কাছে তো গুলিয়ে যাচ্ছে গোটা ব্যাপারটা। জন্যই সাধারণ মানুষ আরো আগে এই সুবিধাটা পেতে পারতেন, আরো কম সাধারণ মানুষের ট্যাক্সের টাকা খরচ হতো। কিন্তু এখানে আমি আরেকটা জাস্ট সেন্টেন্স আমি জাস্ট উচ্চারণ করব, সেটা হচ্ছে যে যদি এই ইস্ট ওয়েস্ট আর নর্থ সাউথ এই দুটো লাইনে যা হচ্ছে যে আমাদের ভাড়া রয়েছে, এই ভাড়াটার প্যারামিটারটা মানে কেন চেঞ্জ হয়ে গেল, মানে 8 কিলোমিটার যেটা এটাতে এক রকমের ভাড়া, ওটাতে এক রকমের ভাড়া না হয়ে এই দুটো এক রকমের ভাড়া হতো, একটু কম ভাড়া হতো, তাহলে মধ্যবিত্ত মানুষের যেমন সুবিধা হয়েছে, নিম্নবিত্ত মানুষের আরো বেশি সুবিধে হতো। এই হচ্ছে যে আমার এই প্রশ্নে কথা। আমার আরেকটা কথা হচ্ছে যে এই যে আজকের দিনে দাঁড়িয়ে এই যে তৃণমূল কংগ্রেস এ সমস্ত কথা বলে চলেছে, তৃণমূল কংগ্রেসের কাছে শুধু একটা ছোট্ট প্রশ্ন, এই যে তুমি বলছিলে না যে তৃণমূল কংগ্রেস আজকে রাস্তায় নেমে
আন্দোলন করছে? হ্যাঁ, বামেরা কোথায়? আমি বলছি যে যেদিন মেট্রো উদ্বোধন হচ্ছে সেদিনই আন্দোলনটা করতে হলো, আর তার আগে এতগুলো দিন ধরে। আচ্ছা, তুমি এখানেও সেটিং এর কথা বলছো। একদম, আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। অনেক কম সময় মানুষ পৌঁছে যাচ্ছে, শিয়ালদা বলো, ধর্মতলা বলো, সল্টলেক বলো, এই যে যোগসূত্র, যে কথা তুমি বলছিলে ভাড়ার কথা, কিন্তু মানুষ অনেক দ্রুত পৌঁছে যাচ্ছেন, এই সুবিধাটাও মানুষ পেয়েছে। এই সুবিধাটা তো পাবেই, রবীন্দ্রনাথ বাবু সুবিধাটা তো পাওয়াই উচিত, কিন্তু পিছিয়ে গেছে। একই মেট্রোটাকে রবীন্দ্রনাথ বাবু বলে পেছানোর জন্য তো এরাই দায়ী। 90 ডিগ্রি সুযোগটা পেয়েছে কিন্তু ট্যাক্সের টাকায়, আমাদের ট্যাক্সের টাকাতেই সুযোগটা এসছে। সুযোগটা বিজেপিও দেয়নি, সিপিএমও দেয়নি, কংগ্রেসও দেয়নি, তৃণমূল কংগ্রেসও দেয়নি। এখন তার দাবিদার ভাগিদার যদি সবাই, আরে সবাই মিলেই করেছেন, এটা মেনে নিতে ক্ষতিটা কোথায়? দেরি করানোটা করিয়েছেন তৃণমূল কংগ্রেস। না রবীন্দ্রনাথ বাবু, কেন সবাই একসঙ্গে এসে এক টেবিলে বসে এটা বলতে পারছেন না? জনস্বার্থে সব দীর্ঘসূত্রিতার জন্য তৃণমূল দায়ী। আমি বলছি দীর্ঘসূত্রিতার জন্য তৃণমূল দায়ী, সবাই মিলে করে। পাপিয়া, প্রশ্নটা আমি শুনতে পেলাম না। আমি বলছি সবার মিলে তো সব রাজনৈতিক দলের এক টেবিলের সেটা বলার কথা, যে মানুষের স্বার্থে আমরা সবাই মিলে করলাম, এটা কেন বলা যায়? পশ্চিমবঙ্গের অদ্ভুত রাজনীতি। অন্যান্য রাজ্যে গিয়ে দেখবেন মানে অনেক ক্ষেত্রেই, মানে সব ক্ষেত্রেই যে তারা করতে পারে তা নয়, কিন্তু যখনই উন্নয়নের প্রশ্ন আসে তখন কেন্দ্র রাজ্য সব এক হয়ে যায়। আর পশ্চিমবঙ্গের সেই বিধান রায়ের সময় থেকে আজ পর্যন্ত যখনই উন্নয়ন আসে তখনই কেন্দ্র আর রাজ্য এই দুয়ের চক্রান্তে পড়ে, পশ্চিমবঙ্গে একটা সময় ছিল কেন্দ্রের চক্রান্ত, এখনো সেই যে কেন্দ্র যা করবে তার আমরা বিরোধী। এই জায়গায় নাহলে আজকে 688 মিটার এটা যদি পিলার দুটো তৈরি করে দেওয়া যেত, মানে এখানে কথা হচ্ছে সাধারণ মানুষের সুবিধা, কিন্তু দেখুন পরিস্থিতি এমন জায়গায়, হ্যাঁ একটা পয়েন্ট বলে নিতে চাই, একদম মানে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছলো সেখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের সুবিধা কার হাত ধরে আসবে তা নিয়ে একেবারে রাজনৈতিক দড়ি টানাটানি চরমে পৌঁছেছে।